অনার্স প্রথম বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম প্রাণীবৈচিত্র্য ১ প্রোটোজোয়া ও নন কর্ডেটস, কোর্স কোড ২১-৩১-০৩। আমরা আজকে এই কোর্সের আরেকটা চ্যাপ্টার দেখব। এই চ্যাপ্টারটা হচ্ছে সিলিওফোরা, এবং এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যে টাইপ স্টাডি হিসেবে প্রাণীটা দেখব সেটা হচ্ছে প্যারামেসিয়াম কর্ডাটাম। এটা দ্বিতীয় অধ্যায় না, এটা তৃতীয় অধ্যায়, বা আমি ৩ নাম্বার যে ফাইলামটা আছে সেটার ক্ষেত্রে দেখব। তো সিলিওফোরা হচ্ছে সিলিয়া থেকে আসছে সিলিওফোরা। এই পর্বের প্রাণীর দেহে অসংখ্য সিলিয়া থাকার কারণে এটাকে বলা হয় হচ্ছে সিলিওফোরা। তো এই ছবিটা দেখে আমাদের কাছে যেটা প্রথমেই মাথার ভেতরে আসে শেপটা দেখে, সেটা হচ্ছে এটা একটা জুতার চটি জুতার মতন দেখতে। এজন্য এই প্রাণীটাকে বলা হয় হচ্ছে স্লিপার অ্যানিমাল কোল। এবং ১ মার্কসের কোশ্চেন হিসাবে আসে যে স্লিপার অ্যানিমাল কোল কোন প্রাণীকে বলা হয়, তখন এই প্রাণীটার বৈজ্ঞানিক নাম লিখতে হবে এবং আন্ডারলাইন তো অবশ্যই করতে হবে। তো এই প্রাণীটা সম্পর্কে আজকে আমরা ডিটেলসে দেখব। তো প্রথমেই আসি হচ্ছে এর ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসে। এটা মুখস্থ করার কোনো দরকার নাই। এদের সবারই কিংডম হচ্ছে প্রোটিস্টা, সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া। এ পর্যন্ত কমন ছিল আগের দুইটাতে আমরা দেখেছি। ফাইলাম হচ্ছে সিলিওফোরা, ক্লাস হচ্ছে অলিগোহাইমেনফোরা, অর্ডার হচ্ছে হাইমেনোস্টোমাটিডা, ফ্যামিলি হচ্ছে প্যারামেসিডি, আর জেনাস হচ্ছে প্যারামেসিয়াম, স্পিসিস হচ্ছে প্যারামেসিয়াম কর্ডাটাম। কর্ডাটাম কি কোথা থেকে আসছে? কডাল থেকে আসছে কর্ডাটাম। কডাল মানে হচ্ছে মাছের লেজটাকে আমরা বলি হচ্ছে কডাল। তো মাছের লেজ, ওখানে যেরকম একগুচ্ছ পুচ্ছ পাখনা থাকে, এদেরও শেষের দিকের সিলিয়াগুলা একটু লম্বা হয়ে একটা লেজের মতন গঠন তৈরি করে দেখে এই প্রাণীটাকে বলা হচ্ছে, মানে এই স্পিসিসটাকে বলা হচ্ছে প্যারামেসিয়াম কর্ডাটাম। জেনারেল বৈশিষ্ট্যে যদি আমরা আসি, তাহলে আমরা দেখি যে এদের জেনারেল বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা স্বাদু পানির মুক্তজীবী এককোষী। প্রোটোজোয়া যারা সবাই কিন্তু এককোষী। আমরা যেই নদী নালা খাল বিল বা তোমার পাশের যেই পুকুর, ইভেন যে আমাদের কলের পানি, সেটাতেও কিন্তু থাকতে পারে। মুক্তজীবী মানে হচ্ছে সিঙ্গেলি চলাফেরা করে, দলবদ্ধভাবে চলাফেরা করে না। সিলিয়েট মানে সিলিয়া আছে। এরা লম্বাটে, চ্যাপ্টা, ক্ষুদ্র, আণুবীক্ষণিক, অর্থাৎ খালি চোখে দেখা সম্ভব না। স্লিপার অ্যানিমেল কুল কি সেটা অলরেডি আমি বলে দিয়েছি। এদের সাইজটা হচ্ছে ১৭০ থেকে ২৯০ মাইক্রোমিটার দৈর্ঘ্য এবং ৬০ থেকে ১০০০ মাইক্রোমিটার হচ্ছে প্রস্থে থাকবে। ১০০ না ১০০। আচ্ছা, প্যারামেসিয়াম কর্ডাটামের যে গঠনটা, সেইটার এইটার সাধারণত যেরকম ইউগ্লেনার গঠনটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই শিখতে হবে। এটা মোটামুটি জানলেই হয়ে যাবে। তো প্রথমেই আমরা আসি হচ্ছে বাইরে থেকে। ১ নম্বর হচ্ছে সিলিয়া। এর গায়ে যে অসংখ্য চুলের মতন যে গঠন, কিন্তু এই চুলের গঠনটা তুলনামূলক আমরা বলতে পারি আমাদের লোমের গঠন। আমাদের লোম কিন্তু যেটা হচ্ছে একটু বড় সাইজের, পুরুষদের দেহে থাকে ওই টাইপের, যে তুলনামূলকভাবে, আর চুল তো অনেক লম্বা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লাজেলা। সিলিয়া থাকে সংখ্যায় অসংখ্য, আর ফ্লাজেলা সাধারণত একটা বা দুইটা থাকে, বা একগুচ্ছ থাকে এক সাইডে, যেটা আমরা ইউগ্লেনাতে দেখেছি যারা ফ্লাজেলেট ছিল, আর এরা হচ্ছে সিলিয়েট। তোমাদেরকে আরেকটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে মুখস্থ করে ফেলবা, সেটা হচ্ছে সিলিয়া এবং ফ্লাজেলার পার্থক্য। ৪ মার্কসের কোশ্চেন হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসি এদের ক্ষেত্রে। আমরা সিলিয়ার পরে যেটা আসতে পারি পেলিকল। পেলিকল মানে বাইরের যে আবরণ, সেটাকে আমরা বলছি হচ্ছে পেলিকল। আসার পর এখান থেকে ভাঁজ হয়ে যে নিচের দিকে নেমে গিয়েছে, এই অংশটাকে আমরা বলছি হচ্ছে ওরাল গ্রোভ বা ভেস্টিবুলাম। মুখমণ্ডলীয় যে অংশটা, সেটা ওরাল বলে না, যে এই ওষুধটা তাকে ওরাল খাওয়াতে হবে, মানে মুখে খাওয়াতে হবে। এই ধরনের যেই বিষয়টা, মুখ থেকে আসছে হচ্ছে ওরাল। তো এইখানে এদের মুখছিদ্রের মতন গঠন, এজন্য এটাকে বলা হচ্ছে ওরাল। এরপরে আমরা যেটা আসি হচ্ছে বাকাল অভারচার বা বাকাল ক্যাভিটির যে পার্টটা থাকে, এটাতে একটা পথের মতন যে একটা অংশ, কিন্তু এখান থেকে একটা গঠন, বডিরই গঠন তৈরি হয়েছে, একটা স্যাক বা থুলির মতন। এইটাকে আমরা বলছি হচ্ছে বাকাল ক্যাভিটি।
এই ঠিক তার নিচে যে ছিদ্রটা সেইটাকে আমরা বলছি হচ্ছে মুখছিদ্র বা সেল মাউথ বা সাইটোস্টোম। সেল মাউথের থেকে আমরা বেশি ব্যবহার করি হচ্ছে সাইটোস্টোম। এরপরে সাইটোপ্রক্ট। খাবারটা পরিপাক হওয়ার পরে তার দেহ থেকে যেই পথ দিয়ে নিষ্কাশিত হবে সেইটাকে আমরা বলছি অ্যানাল পোর বা সাইটোপ্রক্ট। এটা হচ্ছে সাধারণত যেই পাশ দিয়ে মুখছিদ্র দিয়ে খাবারটা ঢোকে ঠিক তার হাতের তালুর যদি আমরা তালু বলি তাহলে তালুর যে বিপরীত সাইডটা ঠিক তেমনই, যে তালুর সাইডে যদি মুখছিদ্র থাকে তাহলে বিপরীত সাইডের দিকে সাধারণত সাইটোপ্রক্টটা থাকে। আচ্ছা, খাবারটা যখন এর ভেতর দিয়ে ঢুকে তখন এই মুখছিদ্র বা সাইটোস্টোম থেকে এর চারপাশে একটা থলির মতন গঠন তৈরি করে এবং এই থলির মতন গঠনটাকে আমরা বলি হচ্ছে ফুড ভ্যাকিউলস। এর যেই ভেতরের যেই উপাদানগুলা ধারণের যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে সাইটোপ্লাজম। এই সিলিয়েটদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য সাধারণত এদের ২টা করে নিউক্লিয়াস থাকে। সবারই থাকে এরকম না, তবে ম্যাক্সিমামেরই ২টা করে নিউক্লিয়াস থাকে এবং একটা নিউক্লিয়াস সাইজে বড় থাকে যেটাকে বলা হয় হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস, মানে বড় সাইজে, আর তার সাথেই থাকে আরেকটা ছোট নিউক্লিয়াস যেটাকে বলা হয় মাইক্রোনিউক্লিয়াস। সাধারণত মাইক্রোনিউক্লিয়াসটাকে জেনেটিক ম্যাটেরিয়ালের উপাদান হিসাবে ধরা হয়ে থাকে। এরপরে আসি হচ্ছে আমরা ক্যানালের ভেতরে বা নালী, এর ২ ধরনের নালী থাকে। একেবারে সেন্টারে একটা গোলাকৃতির নালী থাকে যেটাকে বলা হয় কন্ট্রাকটাইল ভ্যাকিউল বা কেন্দ্রীয় গহ্বর, আর তার সাইডে পাতার মতন গঠনের যেই নালীগুলা থাকে সেটাকে বলা হয় রেডিয়েটিং ক্যানেলস বা অরিও ক্যানেলস। আমরা মোটামুটি একটা গঠন এদের যেটা এটা শিখে ফেলেছি, আর এটা হচ্ছে কডাল যে অংশটা সেইটা। এখন আসি হচ্ছে প্যারামেশিয়ামের চলন। চলনটা এদের ক্ষেত্রে সাধারণত 4 মার্কসের কোশ্চেন হিসেবে কোনো বছর এসেছে, সেই হিসাবে প্রিপেয়ার করেও রাখতে পারো। এদের 2 ধরনের চলন হয়ে থাকে, একটা হচ্ছে হামাগুড়ি আর একটা হচ্ছে সন্তরণ। সন্তরণের সহজ বাংলা হচ্ছে সাঁতার। এটা আবার 2 রকম, একটা হচ্ছে নিষ্ক্রিয় আর একটা হচ্ছে সক্রিয়। তাহলে এটার ভেতরে আমরা যদি দেখি হামাগুড়ি, আমরা খুব ভালো করেই বুঝতে পারছি হামাগুড়িটা হচ্ছে যে কেঁচো যেরকম দেহটাকে সংকোচন করবে, প্রসারণ করবে, করে সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক এই ধরনের যে চলনটা তাদেরকে আমরা বলছি, সেই চলনটাকে বলা হচ্ছে হামাগুড়ি চলন। তবে এদের বেশিরভাগ চলনটা যেহেতু পানিতে থাকে সেহেতু সিলিয়ার মুভমেন্টের কারণে এরা সাঁতারের মাধ্যমে চলাচল করে, তো এরা সোজা যায় না, এদের কখনোই গতিপথ সোজা হয় না। এ যদি এইখানে আসতে চায় তাহলে সে আসবে হচ্ছে এই পথ দিয়ে, কখনোই এই পথ দিয়ে সে আসে না। তো এটা হচ্ছে এদের মুভ অফ ডিরেকশন। তো সাধারণত এই যে আমরা যদি একটা অক্ষ কল্পনা করি তাহলে সে এইভাবে তার চলনটা সম্পূর্ণ করে থাকে। এবং এই চলনের ভেতরে আমরা বলেছি একটা হচ্ছে সক্রিয় চলন আর একটা হচ্ছে নিষ্ক্রিয় চলন। সক্রিয় চলনটা কি, যখন তার সিলিয়াটা মুভ করবে, যে সামনের দিকে পানির স্রোতের সাথে সামনের দিকে যাবে, যাওয়ার পরে সে যেই স্রোত সিলিয়াটা সামনে আগানোর কারণে যে ধাক্কাটা বা পানিতে যেই তরঙ্গটা সৃষ্টি হয় তার কারণে তার যে মুভমেন্টটা সেটাকে আমরা বলি সক্রিয় চলন। আর এই সিলিয়াগুলা সামনের দিকে আগিয়ে আবার যখন সে তার পূর্বের জায়গায় চলে আসে সেই সময় তরঙ্গের কারণে যেই চলনটা সম্পূর্ণ হয় সেটাকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় চলন। আমরা ধান খেতে যদি দেখি বাতাস যখন চলাচল করে তখন দেখেছি যে সবগুলা ধান একদিকে যাচ্ছে আবার আসছে, কিন্তু সবগুলো একসাথেই একদিকে যায় না, যাওয়া আসা করে, অর্থাৎ কিছু সামনের দিকে গিয়ে তারগুলাকে ধাক্কা দেয়, সে আবার তারগুলাকে ধাক্কা দেয়, এবং সে যখন পূর্বের জায়গায় আসে তখন পিছনটাকে আবার ধাক্কা দিয়ে পেছনে চলে আসে। এই যে চলনটা এটাকে মূলত বলা হচ্ছে যে সিলিয়ারি মুভমেন্ট। তো দেখি সিলিয়াটা ধরলাম এই পজিশনে আছে, সে কি করবে, এই পজিশনে আসবে, আসার পর সে আবার কি করবে, পূর্বের জায়গায় ফেরত যাবে, এভাবেই তার চলনটা সে সম্পূর্ণ করে থাকে। এবং এই যে ধান গাছের যেই ওয়েভ বা ঢেউটা তার মতন দেখে, এবং এটা সিনক্রোনাইজ না, সিনক্রোনাইজ বলতে একই দিকে সবসময় যায় না, কখনো সামনে কখনো পেছনে, কিছু সামনে কিছু পেছনে, এজন্য এটাকে বলা হচ্ছে মেটা সিনক্রোনাইজ চলন। আচ্ছা, মুভমেন্ট।
পুষ্টির ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে এদের খাদ্য গহ্বর তৈরি হয়েছে, এইটা একটু গুরুত্বপূর্ণ। এখানে 1 মার্কসের একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে সাইক্লোসিস কি? 1 মার্কসের যে কোশ্চেনটা এই পার্টটা থেকে আসে। তো এসব ধরনের খাবারই খায় এবং এদের খাবারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এই ক্ষেত্রে তাদের বাকাল ক্যাভিটি এবং এখানে মুখছিদ্রটা যেহেতু থাকে, পানির সাথে যে খাবারগুলা আসে সেই খাবারের ভেতর থেকে যে কোনো লার্ভা প্রাণী যাই হোক না কেন, অবশ্যই তার থেকে সাইজে ছোট হতে হবে এমন যে কোনো উপাদান সে যখন তার মুখছিদ্রের কাছে আসে, তখন ওখানে 2টা পথের সৃষ্টি হয়। একটা হচ্ছে সিলেকশন পাথ আর একটা হচ্ছে রিজেকশন পাথ। সিলেকশন পাথটা কি? যেই খাবারগুলোকে সে আসতে দিবে, তার মুখের ভেতরে ঢুকতে দিবে, বাকাল ক্যাভিটি দিয়ে ঢুকতে দিবে, সেই পথটাকে বলা হচ্ছে সিলেকশন পথ। এই পথ দিয়ে খাবারটা আসবে। আর যেই খাবারগুলো তার পছন্দ হবে না বা সে খেতে পারবে না, সাইজে বড়, সেগুলাকে পানির আরেকটা পথ সৃষ্টি করবে, যেটাকে বলা হয় হচ্ছে রিজেকশন পথ। এবং এই খাবারটা কি করে, এখান থেকে ঢোকার পরে এই যে এখানে সিলেকশন আর রিজেকশন পথ, এখানে দেখা গিয়েছে প্রথমে কি হয়েছে যে খাবারটা তৈরি খাবারের চারপাশে একটা থলির মতন গঠন তৈরি করেছে এবং সেটা সাইটোপ্লাজম দিয়ে এই নিচ থেকে উপরের দিকে ঘুরে, এইটা হচ্ছে একটা পার্ট। ঠিক আমি বলেছি হাতের তালুর সামনের পার্ট, এখন পেছনের পার্টে যদি সে এইভাবে আসে, আসার পর এই চলনের যে তার চলন, এই চলনটাকে বলা হচ্ছে মূলত সাইক্লোসিস। এবং এই চলনের সাথে সাথে তার দেহের যেই সাইটোপ্লাজমীয় যে এনজাইমগুলো থাকে তার মাধ্যমে খাবারটা পরিপাক সম্পূর্ণ হয় এবং পুষ্টিটা সে গ্রহণ করে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি, যে এবং যখন খাবারটা হয়ে যাবে তখন সাইটোপ্রক দিয়ে দেহের বাইরে অপচ্য অংশটা বের করে দিবে। এই যে খাবার নিচ্ছে, পরিপাক হওয়ার পরে অপচ্য অংশ দেহের বাইরে বের করে দিচ্ছে। অসমোরেগুলেশন, এইটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এরা পানির প্রাণী। পানিতে থাকলে অটোমেটিক্যালি ব্যাপন প্রক্রিয়ায় তার শরীরে প্রচুর পানি ঢুকবে এবং অতিরিক্ত পানিতে যাতে তার শরীরের কোনো ধরনের ক্ষতি করতে না পারে, তার জন্য তার দেহে অসমোরেগুলেশনটা খুবই জরুরি। তো সে কি করে, অসমোরেগুলেশনের ক্ষেত্রে তার দেহে যখন প্রচুর পানি ঢোকে তখন নর্মালি এরকম থাকে ক্যানেলগুলা, যে কেন্দ্রীয় নালী বা এটা স্বাভাবিক শেপে থাকে। কিন্তু যখন পানি অতিরিক্ত ঢুকতে থাকে দেহে, তখন প্রথমে অরীয় নালীগুলা পানিটাকে গ্রহণ করে এবং সে যখন আর পানি গ্রহণ করতে পারে না তখন সে কেন্দ্রীয় নালীকে দেয়, এবং কেন্দ্রীয় নালী যখন আর রাখতে পারে না অতিরিক্ত পানি, তখন সে ওইটা ব্লাস্ট করে দেহের যে কোনো একটা প্রান্ত থেকে ছিদ্রের মাধ্যমে আবার পানিটা দেহের বাইরে থেকে নির্গত করে দেয়। এইভাবে সে তার অসমোরেগুলেশনটাকে নিয়ন্ত্রণ করে। আর যে এদের যেই শ্বসন প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, যে এটা পানি যে ঢুকছে সেই প্রক্রিয়াটা। আর শ্বসনের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পানিতে দেয় এবং অক্সিজেন গ্রহণ করে। রেচনের ক্ষেত্রে একই ব্যাপন প্রক্রিয়ায় সে তার দেহ থেকে রেচন পদার্থ নিষ্কাশন করে থাকে। অলরেডি আমি বলেছি এই 2টা পয়েন্ট। এখন আসি প্রজনন। প্যারামেসিয়াম থেকে মোস্ট গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেন হচ্ছে প্রজনন পার্টের কনজুগেশন 1 মার্কস। কনজুগেশন কাকে বলে? 1 মার্কসের প্রশ্ন আসে। কনজুগেশনের তাৎপর্য 4 মার্কসের প্রশ্ন আসে। কনজুগেশন কেন হয়, এটাও 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। তবে 10 মার্কসের কোশ্চেন হিসাবে বেশি আসে হচ্ছে কনজুগেশনের ধাপ বেশি আসে। তবে যদি কখনো এরকম হয় যে 4 মার্কসের কোশ্চেন আসছে কনজুগেশনের ধাপ, তাহলে আর ডিটেলস লেখার কোনো দরকার নেই, শুধু ছবিটা আঁকিয়ে ওইখানেই যে এখানে মাইটোসিস হচ্ছে না মেয়োসিস হচ্ছে, কয়বার হয়েছে, 1 বার না 2 বার, এগুলা ব্যাখ্যা করলেই হয়ে যায় সাধারণত। তো এদের বিভিন্নভাবে প্রজনন হয়ে থাকে: অনুপস্থ দ্বিবিভাজন, কনজুগেশন, অটোগ্যামি, সাইটোগ্যামি, এন্ডোমিক্সেস এবং সাইটোপ্লাজমীয় খণ্ডাংশ। অর্থাৎ অলরেডি আমরা 6টা পদ্ধতি এখানে দেখব যে কি কি উপায়ে তাদের প্রজননটা সম্পূর্ণ হচ্ছে। তো প্রথমেই আসি হচ্ছে অনুপস্থ দ্বিবিভাজন। অনুপস্থ মানে কি, একটা প্রাণী যদি এরকম থাকে তাকে আড়াআড়িভাবে যদি ডিভাইডেড হয়ে যায় তখন আমরা তাকে বলি হচ্ছে অনুপস্থ দ্বিবিভাজন। তো এদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে এদের 2টা নিউক্লিয়াস থাকে, মাইক্রোনিউক্লিয়াস আর
ম্যাক্রোনিউক্লিয়াস, এবং সাথে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা থাকে তারাও কিন্তু ডিভাইডেড হয়। তো এই অবস্থায় কি করে, সে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, মুখের সিলিয়াগুলাকে সে সংকুচিত করে ফেলবে, এবং এই অবস্থায় তার যে মাইক্রোনিউক্লিয়াসটা আছে, ছোট নিউক্লিয়াসটা আছে, এটা মাইটোসিস হবে। আর যে বড় নিউক্লিয়াসটা থাকে ম্যাক্রোনিউক্লিয়াস, সেটা হচ্ছে অ্যামাইটোসিস। দুইটা কিন্তু দুই প্রক্রিয়া, একটা অ্যামাইটোসিস আর একটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় ডিভাইডেড হবে। সাথে সাথে অন্যান্য উপাদানও ডিভাইডেড হতে থাকবে। হওয়ার পরে কি করবে, এই একটা ছোট নিউক্লিয়াস সবুজটা আর একটা বড় নিউক্লিয়াস একইভাবে ছোট একটা বড় একটা দিয়ে এবং অন্যান্য অঙ্গাণু দিয়ে দুইটা মাঝখান থেকে ডিভাইডেড হয়ে দুইটা আলাদা প্যারামেসিয়াম তৈরি হবে। অর্থাৎ অনুপস্থ দ্বিবিভাজন প্রক্রিয়ায় একটা প্যারামেসিয়াম থেকে দুইটা প্যারামেসিয়াম তৈরি হবে, যে অনুপস্থ যে ডিভাইডেড হচ্ছে সে। এরপরে আসে হচ্ছে কনজুগেশন, মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কনজুগেশন। তো কনজুগেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমরা বলি যে কনজুগেশন ওয়ান কাইন্ড অফ যৌন মিলন, অর্থাৎ একটা ভিন্ন, এখানে বলা হয়ে থাকে যদি ভিন্ন টাইপের মেটিং টাইপের দুইটা প্যারামেসিয়াম, এবং বিজ্ঞানীরা মনে করেন এদের ভেতরে একজন মেল এবং একজন ফিমেল, তারা পরস্পরের কাছাকাছি যখন দীর্ঘক্ষণ থাকে তখন কি করে, তারা নিজেদের মধ্যে নিউক্লিয়াসের আদান প্রদান করে থাকে, এবং নিউক্লিয়াস যেহেতু জেনেটিক ম্যাটেরিয়াল বহন করে, অর্থাৎ তাদের কিছু নতুন রিকম্বিনেশন হয়ে থাকে নিউক্লিয়াসের, যার কারণে এটাকে তারা যৌন প্রজননও বলে থাকে অনেক সময়। আমরা কনজুগেশনটা খুব ভালো করে দেখব। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, একটা প্যারামেসিয়াম, এখানে আরেকটা প্যারামেসিয়াম, এবং যেহেতু এদের মাইক্রোনিউক্লিয়াসের কালারটা আমি ভিন্ন দেখিয়েছি, অর্থাৎ ধরে নিব দুইটা ভিন্ন টাইপের মেটিং টাইপের প্যারামেসিয়াম, এবং এরা পরস্পরের যখন খুব কাছাকাছি আসবে তখন কি হচ্ছে, দেখতে পাচ্ছি আমার যে মাইক্রোনিউক্লিয়াস যেটা, সেইটা একটা থেকে দুইটা হয়েছে। দুইটা হওয়ার পরে কি হয়েছে, পরবর্তী ধাপে দুইটা থেকে চারটা হয়েছে, এবং এর ক্ষেত্রে যেই বড় নিউক্লিয়াসটা সেইটা আস্তে আস্তে বিলুপ্ত হয়েছে, এবং এই যে মাইক্রোনিউক্লিয়াসটা, ছোট নিউক্লিয়াসটা যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা হলো, এই পুরা প্রক্রিয়াটা কিন্তু মেয়োসিস হলো। অর্থাৎ এখানে কিন্তু মেয়োসিস ঘটেছে, প্রথমেই মেয়োসিস ঘটেছে। মেয়োসিস ঘটার পর দেখো এখানে চারটা ছিল, এখানেও চারটা, তার ভেতরে তিনটা নষ্ট হয়ে যাচ্ছে, এরও তিনটা নষ্ট হয়ে যাচ্ছে, থাকলো কয়টা করে, একটা একটা করে থাকলো। পরের ধাপে দেখছি এই একটা এবার মাইটোসিস প্রক্রিয়ায় ডিভাইডেড হয়ে একটা বড় নিউক্লিয়াস একটা ছোট নিউক্লিয়াস তৈরি করেছে, একটা বড় একটা ছোট। এদের ভেতরে এবার কি হবে, নিউক্লিয়াসের এক্সচেঞ্জ হবে, কোনটার হবে, ছোটটা এখানে আসবে, এই ছোটটা এইটাতে আসবে, অর্থাৎ নিউক্লিয়াসের আদান প্রদান ঘটবে। এখানে তাদের নিউক্লিয়াসের আদান প্রদান ঘটবে, এবং পরবর্তীতে কি হবে, এই নিউক্লিয়াস দুইটা পরস্পরের সাথে মিশে একটা হবে। অর্থাৎ আমরা যদি আগের স্লাইডে দেখি, দেখো যে এদের এক্সচেঞ্জ হয়েছে এবং এরা দুইজন মিলে যাবে, এরা দুইজন মিলে যাবে। আমরা যদি দেখি এই পর্যন্ত কিন্তু এরা হচ্ছে শুধু এন ছিল, এখানে যখন দুইটা মিলে যাচ্ছে তখন কি হচ্ছে, 2n হচ্ছে, এবং এই পর্যায়ে কিন্তু তারা দুজন আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে যখনই নিউক্লিয়াসের এক্সচেঞ্জ হয়ে যাবে তখন তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, এবং সেই যে প্রাণীটার ডিপ্লয়েড দশা সেটা কিন্তু আবার ফেরত এসেছে, কারণ প্রথমে 2n ছিল, মেয়োসিসের মাধ্যমে 4টা এন হয়েছে, 4টা এনের মধ্যে 3টা বিলুপ্ত হয়ে গিয়েছে, একটা থেকেছে, সেটা আবার মাইটোসিস হয়েছে, হয়ে একটা থেকে দুইটা তৈরি করেছে, দুটার মধ্যে একটা বড় একটা ছোট, ছোটটা পরস্পরের ছোটটা একজন আরেকজনকে এক্সচেঞ্জ করে পরস্পর থেকে আলাদা হয়েছে, এবং পরবর্তীতে এরা দুজন মিলিত হয়ে একটা একক নিউক্লিয়াস তৈরি করেছে, যেটাকে আমরা বলছি 2n। এবার এর পর্যায়ে মাইটোসিস হবে, প্রথম মাইটোসিসে একটা থেকে দুইটা, দ্বিতীয় মাইটোসিসে দুইটা থেকে চারটা, তৃতীয় মাইটোসিসে 4টা থেকে 8টা হবে। এইটা মাথায় রাখতে হবে, প্রথমে মেয়োসিস হয়েছে, এখন হচ্ছে মাইটোসিস। কয়বার হয়েছে, এখানে একবার হয়েছে, দুইবার হয়েছে, তাহলে দুইবার মাইটোসিসের মাধ্যমে সে 8টা তৈরি করলো। এই 8টার মধ্যে 4টা বড় হবে, এটা কিন্তু আমরা একটা প্যারামেসিয়াম দেখছি, অপর যেটা আছে সেটার মধ্যেও কিন্তু সেম ঘটনা ঘটছে।
তাহলে 8টার মধ্যে 4টা বড় হবে, 2টা ছোট হবে। 2টা ছোটর মধ্যে একটা বিলুপ্ত হয়ে যাবে, 2টা বিলুপ্ত হয়ে যাবে আর 2টা থাকবে। এই 2টার মধ্যে এবার কি করবে, এরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় মাঝখান থেকে আলাদা হয়ে যাবে। হয়ে গেলে 2টা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস সহ 2টা প্যারামেসিয়াম তৈরি হবে। দুজন পরস্পর থেকে দেখতে পাচ্ছি আলাদা হয়ে 2টা খণ্ড আলাদা হয়ে গিয়েছে। এখানে কি করলো, এবার এই ছোটটা আবার মাইটোসিস হয়ে একটা থেকে 2টা তৈরি করলো। তাহলে এও সেম ঘটনা ঘটাবে এবং কি করছে, এ আবার ঠিক মাঝখান থেকে ডিভাইডেড হয়ে একটা বড় একটা ছোট নিয়েছে, এ পাশেও আরেকটা তৈরি হবে, একটা বড় আর একটা ছোট। অর্থাৎ আলটিমেটলি এখান থেকে একটা, এখানে আরো একটা হবে। তার মানে 4টা তৈরি হয়েছে, একটা থেকে 4টা তৈরি হয়েছে। একইভাবে অপর যেই প্যারামেশিয়ামটা ছিল, যে এর থেকে আলাদা হয়ে গেছিল, সেও কিন্তু 4টা তৈরি করবে। এবং আলটিমেটলি কনজুগেশন প্রক্রিয়ায় কি হলো, 2টা প্যারামেশিয়াম থেকে 8টা প্যারামেশিয়াম তৈরি হলো। তাহলে শুধু মাথায় রাখবো যে কয়টা, কখন মেয়োসিস হচ্ছে, কখন মাইটোসিস হচ্ছে, কখন বিলুপ্ত হচ্ছে, কখন থাকছে, মিলছে। এগুলো একটু ভালো করে বুঝলেই অনেক সহজ মনে হবে। যেহেতু এটা একটু খুব গুরুত্বপূর্ণ, আমি আবার একটু রিপিট করছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে যদি দেখি, তাহলে এরা পরস্পরের সাথে মিলেছে। একটা থেকে ছোটটা, এটা একটা থেকে 2টা, 2টা থেকে 4টা হবে। এবং এখানে এটা হচ্ছে প্রথম মেয়োসিস আর পরেরটা হচ্ছে দ্বিতীয় মেয়োসিস। বড়টা তো বিলুপ্ত হয়ে যাবে দুইজনেরই। এরপরে 4টার মধ্যে 3টা বিলুপ্ত হয়ে একটা থাকছে। এই একটা আবার একটা বড় করবে, একটা ছোট তৈরি করবে। এই ছোটটা এবার কি করবে, এক্সচেঞ্জ হবে পরস্পরের সাথে। এক্সচেঞ্জ হলে পরস্পরের থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে একজন যেটা থাকবে, এই একটা ছোটটা এবার হচ্ছে মাইটোসিস 2বার হবে। একটা প্রথম মাইটোসিসে 2টা, দ্বিতীয় মাইটোসিসে 3বার হবে। একটা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা হবে। 8টার মধ্যে 4টা বড় হবে, 4টা ছোট হবে। ছোট 4টার মধ্যে 2টা নষ্ট হয়ে যাবে, 2টা থাকবে। এবং 2টা থাকার পরে এরা আবার পরস্পরের ঠিক মাঝখান থেকে আলাদা হয়ে 2টা বড় একটা ছোট সহ আলাদা হবে। ছোটটা আবার মাইটোসিস করবে, মাইটোসিস করে 2টা তৈরি করবে এবং আবার মাঝখান থেকে অর্ধেক হয়ে একটা থেকে 2টা তৈরি করবে এবং আলটিমেটলি একটা থেকে 4টা তৈরি হবে এবং 2টা থেকে 8টা তৈরি হবে। যে আরেকটার ক্ষেত্রে সেম ঘটনা যেটা ঘটছে সেটা, এটা হচ্ছে যেটা আরেকটা ছিল সেটার ক্ষেত্রে। এখন আসি অটোগ্যামি। অটোগ্যামির ক্ষেত্রে যদি আমরা দেখি, ওইখানে মাইক্রোনিউক্লিয়াস ছিল হচ্ছে একটা, কিন্তু এখানে মাইক্রোনিউক্লিয়াস হচ্ছে 2টা। মূল ঘটনা অনেকটাই একই রকম, একটা 2টা জায়গায় একটু আলাদা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা ছোট, একটা বড় আছে। বড়টা নষ্ট হয়ে যাচ্ছে। ছোট 2টা থেকে এখানে তৈরি হয়েছে 8টা নিউক্লিয়াস। ছোট এবং এইটা 2টা থেকে 8টা, অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু মেয়োসিস হয়েছে। অর্থাৎ এ কিন্তু এন হয়ে গিয়েছে। এখানে 2n পর্যন্ত ছিল। তাহলে একটা থেকে 4টা আর একটা থেকেও 4টা হয়েছে। এই 8টার মধ্যে 7টা নষ্ট হয়ে যাবে, একটা থাকবে। একটা এবার প্রথম মাইটোসিস হবে। প্রথম মাইটোসিস হওয়ার পরে এই 2টা পরস্পরের সাথে মিলে যাবে। এই যে 2টা মিলে একটা তৈরি করবে, মানে এখানে আবার 2n ফেরত আসলো। একটা থেকে মাইটোসিস হয়ে 4টা তৈরি হবে। 4টার ভেতরে এর ভেতরে 2টা বড় হবে, 2টা ছোট হবে। ছোট হওয়ার পরে এই ছোটটা আবার ডিভাইডেড হয়ে একটা থেকে 2টা করবে। করলে এখানে 4টা হবে। 4টার মধ্যে 2টা ছোট আর একটা বড় করে নিয়ে মাঝখান থেকে অর্ধেক হয়ে এরা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে অটোগ্যামি। এই ধাপটা গুরুত্বপূর্ণ, মানে এদের বেশি আছে কি, ওদের একটা মাইক্রো ছিল আর এদের 2টা মাইক্রো নিউক্লিয়াস অবস্থিত। এটা হচ্ছে অটোগ্যামি। সাইটোগ্যামির ক্ষেত্রে কি হয়, এই কনজুগেশন যে প্রক্রিয়াটা, সেম প্রক্রিয়া, শুধুমাত্র ওদের ক্ষেত্রে কি হয়েছিল, একজনের লাল ছিল আর একটা গ্রিন ছিল। এরা পরস্পর এক্সচেঞ্জ করেছে, কিন্তু এদের ক্ষেত্রে এক্সচেঞ্জ হয় না, কারণ এই সাইটোগ্যামিতে এরা দীর্ঘ সময় পরস্পরের সংস্পর্শে থাকে না, যার কারণে নিউক্লিয়াস আদান প্রদান হয় না, বাকি ঘটনাগুলো ঘটে। এবং সেক্ষেত্রে দেখা যায় কি, যে প্রতিটির ওই যে 2টা গ্যামেট যেটা ছিল, একটা বড় আর একটা ছোট, আমরা যেটা দেখিয়েছিলাম,
ওইটাই পরস্পরের সাথে মিলিত হয়ে 2n তৈরি করে এবং বাকি প্রসিডিউরটা সেম থাকে। এন্ডোমেক্সিসের ক্ষেত্রে আমরা দেখব ওই যে অটোগ্যামির ক্ষেত্রে আমরা যেরকম ছিল, দেখো দুইটা ছোট একটা বড় সেম আছে এখানে 8, এইটাও ঠিক আছে। এখানে কি হয়েছে, এখানে ওখানে 7টা নষ্ট হয়ে গিয়েছিল, এখানে কিন্তু 6টা নষ্ট হবে। ওই একটা পরবর্তীতে ডিভাইডেড হয়েছে, কিন্তু এই স্টেজে কি হয়েছে, ওখানে একটা থেকে কিন্তু 2টা এন্ডোমেক্সিসে 4টা প্রাণী পাচ্ছি, কিন্তু ওখানে 2টা হয়। তো এখানে কি হচ্ছে, এই একটা একটা করে নিয়ে পরস্পরের থেকে আলাদা হয়ে গেল এবং বাকি প্রসিডিউরটা সেম, অর্থাৎ একটা থেকে 4টা হবে, 4টার মধ্যে 2টা বড় 2টা ছোট হবে, ছোটটা আবার ডিভাইডেড হবে, হয়ে ছোট 2টা ডিভাইডেড হয়ে 4টা তৈরি করবে, 4টা থেকে পরবর্তীতে 2টা ছোট এবং একটা বড় নিয়ে পরস্পরের থেকে সবাই আলাদা হয়ে যাবে। এই ধাপটা আর এই ধাপটা শুধুমাত্র ওদের ক্ষেত্রে যেটা হচ্ছে অটোগ্যামি, তার সাথে এন্ডোমেক্সিসের এই একটা ধাপেই পার্থক্য। সাইটোপ্লাজমীয় খণ্ড অংশের ক্ষেত্রে এদের কি হয়, কিলার এবং সেনসিটিভ স্টেন বলে দুইটা অংশ থাকে। প্যারামেশিয়াম 2 ধরনের থাকে। তো কিলার হচ্ছে যার হাতে বন্দুক থাকে সে মারতে পারে, আর যার হাতে বন্দুক থাকবে না সে তো ভিকটিমই থাকে। তো ঠিক তেমনই এদের কিলার যারা, তাদের দেহে কাপ্পা কণা বা প্যারামেসিন নামক এক ধরনের উপাদান থাকে, যেই উপাদানটা যার দেহে যেই প্যারামেশিয়ামে থাকে সে কিলার থাকে। অর্থাৎ কনজুগেশনের সময় দীর্ঘ সময় থাকলে কি হয়, এই কাপ্পা কণা বা প্যারামেসিয়াম যার দেহে নাই, যে সেনসিটিভ, তার দেহে যদি যায় তাহলে সেটা তার জন্য ক্ষতির কারণও, সে মারাও যেতে পারে। এজন্য এইটাকে বলা হচ্ছে কিলার প্যারামেশিয়াম, এবং এক্ষেত্রে কনজুগেশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের যে বিষয়গুলা, এর ভেতর থেকে আমি অলরেডি বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো পড়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।